সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশিদুল ইসলাম রাশেদ, সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি মূলত তোমাদের জন্য। আজকে ক্লাস শুরু করার আগে চলো আজকে ক্লাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রথমেই জেনে নিই। আজকে ক্লাসটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে ক্লাস নং 32, অর্থাৎ ইতিমধ্যে তোমাদের 31টি ক্লাস হয়ে গিয়েছে 2021 শিক্ষাবর্ষে। এখানে আমার মেসেঞ্জার আইডি দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে অবগত করবে। প্রিয় শিক্ষার্থী, এখন চলো দেখি আজকের আলোচ্য বিষয় কি রয়েছে। আজকে আলোচনা হবে অধ্যায় 3 থেকে। অধ্যায় 3-এর শিরোনাম হচ্ছে বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করা হবে তোমাদের যে অনুশীলনীর যে সৃজনশীল 2টি প্রশ্ন রয়েছে, এই 2টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে বলে রাখছি, যখনই তোমরা এই ক্লাসটি দেখবে তোমাদের সম্মুখে অবশ্যই বইটা বের করে রাখবে। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। একটি এখানে মানচিত্র আঁকানো হয়েছে এবং এখানে এ দিয়ে একটি নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করা হয়েছে। আমরা নিশ্চয়ই এর আগে মানচিত্র সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। দেখো মানচিত্রে এখানে 3টি মহাদেশকে ইন্ডিকেট করা হয়েছে। এখানে হচ্ছে এটা এশিয়া মহাদেশ, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ এবং এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় মূলত এই এশিয়া মহাদেশকে নিয়ে। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানচিত্র এ বিন্দুটিকে দিয়ে এশিয়া মহাদেশ নির্দেশ করা হয়েছে। এখন দেখো, আমরা এটা হচ্ছে উদ্দীপক। এখন আমরা সৃজনশীলের যে 4টি প্রশ্ন থাকে এগুলো দেখব। দেখো এখানে ক নাম্বার প্রশ্ন দেওয়া রয়েছে, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? খ নাম্বার প্রশ্ন দেওয়া রয়েছে, দ্বীপ ও দ্বীপপুঞ্জে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে কেন? ঘ নাম্বার প্রশ্ন দেওয়া রয়েছে, চিত্রের এ চিহ্নিত মহাদেশটির ভূপ্রকৃতি কেমন বর্ণনা করো। অর্থাৎ এ চিহ্নিত মহাদেশটি আমরা জানি এশিয়া মহাদেশ, সেজন্য এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। আর ঘ নম্বরে দেওয়া হয়েছে, পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নে উক্ত মহাদেশটির কোনো ভূমিকা আছে কি? তোমার মতামত দাও। অর্থাৎ এশিয়া মহাদেশের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে এগুলো এখানে বর্ণনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার চলো দেখে নেই এগুলোর উত্তর কেমন হতে পারে। আমি একটি নমুনা উত্তর তোমাদের এখানে দিয়েছি। তোমরা চাইলে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের মতো করে বইকে ফলো করে লিখতে পারবে। একদম যে আমি যেরকম লিখেছি সেরকমই লিখতে হবে তা নয়। তোমরা সৃজনশীল তোমাদের এখানে মেধাকে খাটিয়ে তোমরা নিজেরা অনুধাবন করবে, এরপরে লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথম প্রশ্ন ছিল, ক নাম্বার প্রশ্ন ছিল, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আমরা নিশ্চয়ই জানি যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এবার দেখো খ নাম্বার প্রশ্ন দেওয়া ছিল, দ্বীপ ও দ্বীপপুঞ্জে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে কেন? এখানে আমি একটি নমুনা উত্তর দিয়েছি, তোমরা চাইলে অন্যরকমভাবেও লিখতে পারবে। দেখো খ নাম্বার, সাধারণত দ্বীপ ও দ্বীপপুঞ্জের এলাকার প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর হওয়ার কারণে এসব জায়গায় পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয়ই জানি যে অনুধাবনমূলক অংশের অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের 2টি অংশ থাকে। প্রথম অংশকে জ্ঞানমূলক অংশ বলা হয় এবং দ্বিতীয় অংশকে অনুধাবনমূলক অংশ বলা হয়। আমরা এইটুকু জ্ঞানমূলক অংশে লিখলাম। এবার দেখো অনুধাবনমূলক অংশে কি লিখব। দ্বীপ ও দ্বীপপুঞ্জ সমুদ্র সংলগ্ন হওয়ায় পৃথিবীর নানা স্থানের হাজার হাজার মানুষ এখানে অবসর বিনোদনের জন্য সময় কাটাতে আসে। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ও অবসর বিনোদনের জন্যই মূলত দ্বীপ ও দ্বীপপুঞ্জে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তরটা বুঝতে পেরেছ।
এবার দেখো গ নাম্বার, চিত্রের এ চিহ্নিত মহাদেশটির ভূপ্রকৃতি কেমন? তোমরা নিশ্চয়ই তোমাদের সম্মুখে এখন বই রয়েছে, তোমরা দেখো চিত্রে এতে এশিয়া মহাদেশকে ইন্ডিকেট করা হয়েছে এবং এই মহাদেশটির ভূপ্রকৃতি তোমাদের বইয়ের দেখো 22 নম্বর পৃষ্ঠায় এখানে আলোচনা করা হয়েছে। তোমাদের বইয়ের যে 22 নম্বর পৃষ্ঠা ভূপ্রকৃতি ও জলবায়ু, এখানে শুধুমাত্র ভূপ্রকৃতিটা তোমরা ভালো মতো বুঝবে, এরপরে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে, তবে অবশ্যই বইয়ের মতো হতে হবে, তোমাদের যে পাঠ্য বই এই পাঠ্য বইয়ের অনুরূপ হতে হবে। দেখো এখানে আমরা গ নাম্বারে চিত্রের এ চিহ্নিত মহাদেশটির নাম এশিয়া মহাদেশ। দেখো এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। এ মহাদেশের প্রায় 1/3 অঞ্চল সমতল, এর উত্তরে যেমন আছে বরফে আচ্ছাদিত এলাকা সাইবেরিয়া, তেমনি পশ্চিমে আছে উত্তপ্ত মরুভূমি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নদী বিধৌত নিম্ন সমভূমি। এছাড়া এ মহাদেশের ভূপ্রকৃতির মধ্যে পূর্ব দিকের আগ্নেয় দ্বীপ উল্লেখযোগ্য। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এ মহাদেশে অবস্থিত, যার উচ্চতা 8850 মিটার। এ পর্বতসমূহ ও নিকটবর্তী পর্বত সারা বছর বরফে ঢাকা থাকে। পৃথিবীর বড় 10টি নদীর মধ্যে প্রায় 7টি এ মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আবার আছে পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এবং সুউচ্চ পামির মালভূমিও এই মহাদেশে অবস্থিত। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো গ নাম্বারে আমরা সুন্দর মতো এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানলাম। এবার দেখো ঘ নাম্বারে এখানে দেওয়া হয়েছে পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নে উক্ত মহাদেশটির কোনো ভূমিকা আছে কি? হ্যাঁ, অবশ্যই পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নে এশিয়া মহাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো আমরা একটি নমুনা উত্তর এখানে দিয়েছি। পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নে এশিয়া মহাদেশের ভূমিকা তাৎপর্যপূর্ণ। এশিয়া মহাদেশটি কৃষি প্রধান। এ মহাদেশের মধ্যে চীন পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ। একইভাবে ভারত প্রধান পাট উৎপাদনকারী দেশ এবং চীন প্রধান চা উৎপাদনকারী দেশ। এ মহাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এর ভূগর্ভে তেল, গ্যাস, ম্যাঙ্গানিজ, আকরিক লোহা, কয়লা প্রভৃতি জ্বালানি সম্পদে পরিপূর্ণ। পৃথিবীর বেশিরভাগ জ্বালানি তেল এশিয়া থেকে উত্তোলিত হয়। সারা বিশ্ব এ তেলের উপর নির্ভরশীল। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রভৃতি দেশ শিল্পে সমৃদ্ধ। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের অবস্থা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। জাপান পৃথিবীর 3য় শিল্প প্রধান দেশের গৌরব অর্জন করেছে। সামগ্রিক আলোচনায় দেখা যায় চিত্রের এ চিহ্নিত মহাদেশটি কৃষি, বাণিজ্য, শিল্প প্রভৃতি নানা অর্থনৈতিক ক্ষেত্রে চরম উৎকর্ষতা অর্জন করেছে। সুতরাং বলা যায় পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নে এ মহাদেশটির ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সৃজনশীল একটা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো সৃজনশীল 2। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করো, সৃজনশীল 2-এ যে উদ্দীপকটি রয়েছে সেটি আমি এখন পড়ব, তোমরা অবশ্যই বইটি সামনে রাখবে। বার্ষিক পরীক্ষা শেষে রুহি মা বাবার সঙ্গে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছে। রুহি সেখানে দেশি বিদেশি অনেক পর্যটক দেখতে পেল। বাবা বললেন, এই যে বিশাল জলরাশি দেখছো, এটি একটি উপসাগর এবং অফুরন্ত সম্পদের ভাণ্ডার। প্রিয় শিক্ষার্থী, আমাদের অবশ্যই যখন আমরা সৃজনশীল প্রশ্ন লিখব তখন অবশ্যই আমাদেরকে যে উদ্দীপকটি দেওয়া থাকে সেই উদ্দীপকটি ভালোভাবে অনুধাবন করতে হবে। দেখো আমরা জানি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। তাহলে রুহি এবং রুহির বাবা মা কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। রুহি সেখানে দেশি বিদেশি অনেক পর্যটক দেখতে পেল। অর্থাৎ কক্সবাজার যেহেতু পৃথিবীর সর্বোচ্চ এবং সবচেয়ে বড় সমুদ্র সৈকত, সেজন্য এখানে দেশি বিদেশি অনেক পর্যটক কিন্তু প্রতি বছর আসে। যখন রুহির বাবা রুহিকে উদ্দেশ্য করে বললেন, এই যে বিশাল জলরাশি দেখছো, অর্থাৎ কক্সবাজার যে সমুদ্র সৈকত এটা কিন্তু বঙ্গোপসাগরের একটি অংশ।
এবং দেখো এটি একটি উপসাগর, তাহলে বঙ্গোপসাগর একটি উপসাগর, এটা বোঝানো হচ্ছে। এবং অফুরন্ত সম্পদের ভাণ্ডার, অর্থাৎ এই বঙ্গোপসাগরের মধ্যে অনেক বেশি পরিমাণে সম্পদ রয়েছে। আচ্ছা, তোমাদের এখন দেখো এখানে প্রশ্ন 4টি দেওয়া রয়েছে। ক, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? খ, জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ, মানচিত্র অঙ্কন করে রুহির দেখা জলরাশির অবস্থান চিহ্নিত করো। এবং ঘ, রুহির বাবা উপসাগরটিকে অফুরন্ত সম্পদের ভাণ্ডার বলেছেন কেন? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের মতো করে কিন্তু গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে পারবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই যে বিষয়টা, যেহেতু এখানে কক্সবাজার সমুদ্র সৈকতকে ইন্ডিকেট করা হয়েছে, সেহেতু তোমরা সেটা সম্পর্কে আগে বিস্তারিত বই থেকে পড়ে নেবে। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো একটি নমুনা প্রশ্ন আমি এখানে দিয়েছি, তোমরা প্রশ্ন উত্তর দিয়েছি। এখন তোমরা দেখো আমি উত্তরগুলো কিভাবে দিয়েছি। 2 নম্বর সৃজনশীলে এখানে প্রশ্ন ছিল বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? দেখো ক উত্তর, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এর নাম সেন্ট মার্টিন। আমরা নিশ্চয়ই অনেকেই গিয়েছি সেন্ট মার্টিন দ্বীপে, এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। 2 নম্বর দেখো, জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয়ই জানি জাপান হচ্ছে পৃথিবীর সর্বপূর্ব দিকের একটি দেশ, অর্থাৎ পৃথিবীর সর্বপূর্ব দিকে জাপানের অবস্থান, এর পরে আর কোনো দেশ নেই। এবং আমরা নিশ্চয়ই এটাও জানি যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, সেজন্যই মূলত জাপানে সূর্য আগে ওঠে অন্যান্য দেশের তুলনায়, এই জন্যই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। দেখো আমি তোমাদের সুবিধাতে এখানে লিখে দিয়েছি, পৃথিবীর সবচেয়ে পূর্ব দিকে জাপান অবস্থিত বিধায় জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। এটা জ্ঞানমূলক দিলাম। এবার দেখো অনুধাবনমূলক অংশ। পৃথিবীর একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত দেশটির নাম জাপান। আবার আমরা জানি সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাই জাপান পূর্ব প্রান্তে অবস্থিত হওয়ায় পৃথিবীর অন্য দেশ অপেক্ষা জাপানে সবার আগে সূর্যোদয় হয়, এ কারণে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো গ নাম্বার প্রশ্ন লেখা আছে, মানচিত্র অঙ্কন করে রুহির দেখা জলরাশির অবস্থান চিহ্নিত করো। অর্থাৎ আমাদের যে বাংলাদেশের মানচিত্র রয়েছে, এই মানচিত্র তোমাদের এখানে অঙ্কন করে দেখাতে হবে। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে তোমরা বঙ্গোপসাগরকে সুন্দরভাবে উপস্থাপন করবে। দেখো তোমরা যেভাবে শুরু করবে, রুহি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজার বেড়াতে গিয়ে যে জলরাশি দেখতে পায় তা হচ্ছে বঙ্গোপসাগর। আগে বলেছি যে কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে বঙ্গোপসাগরের একটি অংশ। রুহির বাবাও উদ্দীপকে জলরাশিকে একটি উপসাগর হিসেবে চিহ্নিত করেছেন, অর্থাৎ নিশ্চিতভাবেই রুহির দেখা জলরাশি হচ্ছে বঙ্গোপসাগর। দেখো নিচে মানচিত্র অঙ্কন করে রুহির দেখা জলরাশির অবস্থান চিহ্নিত করা হলো। তোমরা এইটুকু লিখে নিচে জাস্ট বাংলাদেশের মানচিত্রটা আঁকাবে, আঁকিয়ে বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু বঙ্গোপসাগর, এখানে জাস্ট তোমরা ফোটা ফোটা করে ডট ডট দিয়ে এখানে মাঝখানে লিখে দেবে এটা হচ্ছে বঙ্গোপসাগর, হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো ঘ নাম্বার, রুহির বাবা উপসাগরটিকে অফুরন্ত সম্পদের ভাণ্ডার বলেছেন কেন? ব্যাখ্যা করো। আমরা জানি যে স্থলভাগের থেকে জলভাগ পৃথিবীর 4 ভাগের 3 ভাগ, এজন্য জলভাগে কিন্তু অধিকাংশ সম্পদ রয়েছে। দেখো আমি নমুনা উত্তর হিসেবে দিয়েছি, বঙ্গোপসাগরের প্রাপ্ত সম্পদের অতি উচ্চ অর্থনৈতিক মূল্য আছে বলে রুহির বাবা উপসাগরটিকে অফুরন্ত সম্পদের ভাণ্ডার বলেছেন। এটা হচ্ছে জ্ঞানমূলক অংশ। আমরা জানি প্রতিটা অংশেরই কিন্তু জ্ঞানমূলক অংশ, অনুধাবনমূলক অংশ, এবং গ নাম্বারে রয়েছে 3টা অংশ, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগমূলক, এবং ঘ নাম্বারে 4টি অংশ থাকে, 4টি অংশে বিভক্ত থাকে। আচ্ছা দেখো, এবার দেখো এটা জ্ঞানমূলক অংশ গেল, এবার হচ্ছে অনুধাবনমূলক অংশ। বাংলাদেশের দক্ষিণে বিস্তৃত বিশাল জলরাশির নাম বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে রয়েছে প্রচুর মৎস্য সম্পদ, প্রায় 500 প্রজাতির মাছ রয়েছে এই সাগরে, যার মধ্যে রূপচাঁদা, ইলিশ, ছুরি, লাক্ষা, লইট্টা, ফাইসা, পোয়া, কোরাল প্রভৃতি উল্লেখযোগ্য। শুধু 10 রকমের চিংড়ি রয়েছে এই সাগরে। দেশের চাহিদা মিটিয়ে এসব বিদেশেও রপ্তানি করা হয়।
তাছাড়া বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে বিপুল গ্যাস সম্পদ। আমাদের দেশের উপকূলীয় এলাকার অধিবাসীরা বঙ্গোপসাগরের পানি থেকে লবণ উৎপাদন করে। সাগরের শঙ্খ, শামুক ও ঝিনুক সংগ্রহ করেও অনেক লোক জীবিকা নির্বাহ করে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র। গড়ে উঠেছে ঝিনুক শিল্প, অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র এবং এখানে গড়ে উঠেছে ঝিনুক শিল্প। আমরা জানি যে যখন আমরা কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে যাব তখন দেখব যে এখানে যখন জোয়ার হয়, জোয়ারের পানির সাথে অনেক ঝিনুক চলে আসে। এই ঝিনুক কুড়িয়ে অনেকে বিভিন্ন ধরনের গহনা তৈরি করে বিক্রি করে। দেখো, সুতরাং বলা যায় যে উপরিউক্ত অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে উদ্দীপকে রুহির বাবা উপসাগরটিকে অফুরন্ত সম্পদের ভাণ্ডার বলেছেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে মেসেঞ্জার অথবা মোবাইল নম্বরের মাধ্যমে জানাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।